যুক্তরাষ্ট্রের অবরোধেও ২২ কোটি ডলারের তেল নিয়ে গেল ইরান। পারমাণবিক চুক্তিতে ইরানের কাছে কিছুটা ছাড় চান ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১ জন। সম্মুখ সারির যোদ্ধাদের সময়সীমা নির্ধারণ করে দিল ইউক্রেন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এড়িয়ে ইরানের একটি বিশাল তেলের ট্যাঙ্কার এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা tankertrackers.com এ তথ্য জানিয়েছে। ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির মালিকানাধীন হুজ নামের এই জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজার মূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার। সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে জাহাজটিকে শ্রীলঙ্কার উপকূলে দেখা গেলেও বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালী হয়ে রিয়াও দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন অবরোধ ঘোষণার সময় জাহাজটি ইরানের জলসীমায় ছিল। এরপর দীর্ঘ সময় ধরে জাহাজটির ট্র্যাকিং সিস্টেম বন্ধ রাখা হয়, ফলে এর অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এদিকে ইরান দাবি করেছে তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে অবরোধ ভেঙেছে। তবে যুক্তরাষ্ট্রের মতে তারা ৪১টি ইরান সংশ্লিষ্ট জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দেশটির কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি হলে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের পক্ষে হতে হবে। এক্ষেত্রে ইরানকে কিছু ছাড় দিতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র চুক্তি নাও করতে পারে। খবর শাফাক নিউজের। ক্লাব ফ্লোরিডা ফোরামে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন পক্ষ থেকে চুক্তির প্রস্তাব আসছে, তবে যুক্তরাষ্ট্র এখন যাচাই করছে কার সঙ্গে আলোচনা সবচেয়ে কার্যকর হবে। তিনি আরও বলেন, বর্তমানে ইরানে খুব কঠিন নেতাদের সঙ্গে কাজ করতে হচ্ছে। দেশটিকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বে বিভক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা নিহত হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো প্রমাণ দেননি। এর আগে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতা হয়নি। সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনাকে ২ সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতির আরও লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। লেবাননের রাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবারের শেষ হামলার ফলে গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘর্ষ থেকে শুরু করে এখনও পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২৬৫৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে আরও ৮১৮৩ জন আহত হয়েছেন। শনিবার ২ মে ২০২৩-এ আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নাবাতিয়ে জেলার শৌকিন চহরে ইসরায়েলি হামলায় ৩ জন নিহত হয়েছেন। এর আগে কাফর দাজল গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হয়েছেন। লোয়াইজে গ্রামে একটি বাড়িতে হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। এছাড়া শৌকিন গ্রামে আরেকটি হামলায় ২ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়ে চহরের আল কুদ্দুস রাউন্ড অ্যাবাউটের কাছে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এছাড়া টাইর জেলার সিদ্দিকিন শহরেও যুদ্ধবিমান থেকে হামলা হয়েছে। ইসরায়েল ১৭ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে। এটি পরে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্মুখ সারির যোদ্ধাদের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ইউক্রেন। দেশটির সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি এসব সেনার জন্য ২ মাসের সময়সীমা নির্ধারণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ৩০ এপ্রিল রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি সম্মুখ সারিতে মোতায়েন সৈন্যদের জন্য বাধ্যতামূলক ২ মাসের সময়সীমা নির্ধারণ করেছেন। মস্কোর সঙ্গে চলমান যুদ্ধের ৫ম বছরে জনবল সংকটে থাকা কিয়েভের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের সৈন্যদের মাসের পর মাস গোলাবর্ষণের মধ্যে অবস্থান এবং ধারাবাহিক রুশ অগ্রযাত্রা ঠেকানোর প্রচেষ্টার মধ্যে এই নির্দেশনা এসেছে।
এক বিবৃতিতে সিসকি বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোনের আধিপত্য লজিস্টিক কার্যক্রমকে জটিল করেছে এবং যুদ্ধ পরিচালনার ধরনকে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন করেছে। সৈন্যরা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত তাদের অবস্থানে থাকতে পারবেন। এটি কমান্ডারদের নিশ্চিত করতে হবে। এরপর 1 মাসের মধ্যে বাধ্যতামূলক রোটেশন বা বদলি সম্পন্ন করতে হবে। তিনি বলেন, যথাসময়ে রোটেশন শুধু অঙ্গ সংগঠনেরই বিষয় নয়, এটি আমাদের সৈন্যদের জীবন রক্ষা এবং প্রতিরক্ষার স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্দেশনায় ফ্রন্টলাইনের সৈন্যদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো খাদ্য ও গোলাবারুদ সরবরাহের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছেন।